ডক্টর শামীম আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছি মার্চ মাসে এসে 2026-এর মার্চ। আজ 3রা মার্চ। শামীম, মার্চ মাস আসলে আমরা একটু আবেগতাড়িত হয়ে পড়ি না? আমাদের জন্মের সময়টা, আমরা স্বাধীন বাংলাদেশের জন্মের মুহূর্তগুলোর কথা মনে করে, সেই সময়কার সংগ্রামের কথা, লড়াইয়ের কথা, যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের কথা আমাদের খুব মনে পড়ে যায়। আচ্ছা, আমরা যদি এবার তো একটা ভিন্ন রকম পরিবেশে মার্চ মাসে এসে দাঁড়িয়েছি, কি মনে হয় আপনি ঠিক কিভাবে দেখছেন 2026-এর মার্চটাকে? আহ, সাগর ভাই, অনেক ধন্যবাদ আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে একজন অতীতমুখী মানুষ। মানে অনেকে অতীতকে ভুলে যেতে চান, কিন্তু আমি অতীতকে ভুলতে পারি না। যদিও 1971 আমার জন্মেরও বহু আগের ঘটনা, কিন্তু আমি মনে করি সামনে এগোনোর জন্য পেছনে ফিরে তাকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এই দুই হাজার জায়গাটায় আমি আবার একটু টাইম নেই যে শামীম, আপনি যেহেতু বললেন যে আপনি আসলে অতীতমুখী মানুষ। দর্শক, আমি একটু কায়দা করে একটু পরিচয় পর্বটাকে একটু পেছনের দিকে রাখছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে এই জায়গাটা একটু আপনাদেরকে ধরিয়ে না দিলে হচ্ছে না। ডক্টর শামীম আহ কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান তিনি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু তার চাইতে বড় বিষয় হচ্ছে তিনি গবেষক, তিনি গবেষণা করেন, যেটি তিনি নিজে বলছিলেন যে তিনি অতীতমুখী। অতীতমুখী মানে হচ্ছে তিনি পেছনের ইতিহাস, সংস্কৃতি, নানা কিছু নিয়ে তিনি গবেষণা করেন। মুক্তিযুদ্ধ তার খুব প্রিয় একটি বিষয়। তিনি লেখক। আহ সমকালীন রাজনীতি নিয়ে লেখালেখি করেন। আপনারা যারা পত্রপত্রিকা পড়েন, সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সোচ্চার, বাট বাংলাদেশের জাতীয় দৈনিকে দীর্ঘদিন ধরে তিনি লিখছেন। ডক্টর শামীম, আপনি যে কথা বলছিলেন। সাগর ভাই, অনেক ধন্যবাদ। তো আপনার প্রশ্নটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে 2026 সালের মার্চ আপনি যখন বললেন, আমরা তো সাধারণত 1971 সালের মার্চে ফিরে যেতে চাই, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক নানা ঘটনার পরিক্রমায় এখন কিন্তু আমাদের 2025 সালের 26শে মার্চের বা 25 সালের মার্চ মাসের দিকে তাকাতে হবে। আমরা যদি গত বছরের মার্চের সাথে তুলনা করি, তাহলে আমার ধারণা বাংলাদেশের মানুষ কিছুটা হলেও স্বস্তিতে আছে। গত বছরের এই সময়ে ফেব্রুয়ারির শেষের দিকের থেকে শুরু করে মার্চের পুরোটা সময় বাংলাদেশের মানুষ একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল। গণতান্ত্রিক মূল্যবোধের জায়গাটি নিয়ে আমি আলোচনা করতে চাই না, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, আমাদের 72-এর সংবিধান, কিংবা 1971 সালের মার্চ মাসে যে ইশতেহারটি উত্থাপন করা হয় 3রা মার্চ, সেগুলোর ভিত্তিতে বাংলাদেশের যে রাজনৈতিক চরিত্র, বাংলাদেশ রাষ্ট্রের যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক একটি চরিত্র, সেটি আর থাকবে কিনা সেটি নিয়ে গত বছর এই সময়টাতে কিন্তু আমরা উদ্বিগ্ন ছিলাম। সেদিক থেকে বাংলাদেশের মানুষ কিছুটা দুশ্চিন্তা মুক্ত হয়েছে বলে আমরা আপাতত মনে করছি। আপাতত একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আছে, এবং ধর্মীয় উগ্রবাদ আহ, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ফেলার মতো পরিস্থিতি আমরা দেখছি না, যেটি একটি স্বস্তির ব্যাপার। কিন্তু একইভাবে আমরা 1971 সালে যে কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই বিবেচনাটি যদি করি, তাহলে আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে সেই সময়ে ওই মাসটাতে প্রতিদিন কি ঘটনা ঘটছিল। আমরা অনেক সময় 7ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ডাকের কথা জানি। আমরা 25শে মার্চের রাতের গণহত্যার কথা জানি। আমরা 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা এবং বাংলাদেশে যা হলো সেটি জানি। কিন্তু প্রতিদিন কি কি ঘটলো এবং সেটি পরবর্তী 55 বছরের বাংলাদেশের গঠনকে কিভাবে প্রভাবিত করছে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই জানি না। তো আপনি বলার পরে আমি যেভাবে ভাবছিলাম, আমরা যদি, হয়তো আপনি যদি চান, আমরা যদি সেই 3রা মার্চ 1971 আমি সেই দিনটির দিকে জায়গাটাই ফিরে আসলে যাই। আপনার কাছ থেকে শুনতে চাইবো জি, আজকে, যে জি। 1971 সালে সেই 3রা মার্চ কি ঘটেছিল বাংলাদেশে, যেটি আপনিও বলছিলেন যে আসলে 3রা মার্চ আপনি ইশতেহারের কথা বলছিলেন, এবং সেই সময় থেকে আসলে বাংলাদেশের স্বাধীনতার দিকে যেই একটি চূড়ান্ত গতির দিকে যাচ্ছিল, সেই বিষয়গুলো একটু আপনার কাছে শুনতে চাইবো। ধন্যবাদ সাগর ভাই। So, আমরা তো মূলত জানার চেষ্টা করি ইতিহাস থেকে, আবার আমরা পড়বারও চেষ্টা করি। যে আমরা যদি আজকে থেকে 55 বছর আগের একটি দিনের ঘটনা জানতে চাই, তখন আমাদেরকে বিভিন্ন মানুষের জীবনী, পত্রিকার বিবরণ থেকে জানতে হয় যে সেদিনও সেদিন আজকে থেকে সেই 55 বছর আগের 3রা মার্চ বাঙালির জন্য কিন্তু অত্যন্ত অনিশ্চয়তাপূর্ণ একটি দিন ছিল। আমরা জানছিলাম না যে বাংলাদেশ রাষ্ট্রটি আসলে গঠিত হতে যাচ্ছে কিনা, কিংবা বাংলাদেশের পাকিস্তানের সাথে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলটি কি সরকার গঠন করতে পারবে কিনা। তো সেদিন স্বাভাবিকভাবেই সেদিন সম্ভবত দ্বিতীয় দিনের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সর্বাত্মক হরতাল পালন করা হচ্ছিল।
দ্বিতীয় দিনের মতো হচ্ছে হরতাল, কিন্তু সারা বাংলাদেশে সেদিন ছিল প্রথম, কারণ প্রথম 2রা মার্চ শুধু ঢাকায় এবং 3রা মার্চ সারা বাংলাদেশে হরতাল। আমাদেরকে হলো। এবং সেদিন খুবই গুরুত্বপূর্ণ ছিল, আপনি যেমনটা শুরুতে বললেন যে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ সেদিন পল্টনে একটি জনসভা আহ্বান করে, এবং সেখানে ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ সাহেব, তারা একটি আমাদের স্বাধীনতার ইশতেহারের ঘোষণা দেন ওখানে, এবং এটা বঙ্গবন্ধুর উপস্থিতিতে। বঙ্গবন্ধু সেখানে প্রধান উপস্থিত ছিলেন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপস্থিত ছিলেন, এবং সেই ইশতেহারটির খসড়া প্রস্তুত করেন কিন্তু তখনকার ছাত্রলীগের দপ্তর সম্পাদক এম এ রশিদ। তো এই জিনিসটি যখন আমি চিন্তা করছিলাম, আমার মাথায় আসছিল যে আজকে থেকে 55 বছর আগে আমাদের ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতৃত্বে যারা ছিলেন, তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের গুরুত্ব জাতীয় রাজনীতিতে কোন জায়গায় ছিল, এবং 2026 সালে এসে ছাত্র রাজনীতির নেতৃত্বের অবস্থানের মধ্যেও কিন্তু একটা তুলনামূলক আলোচনা আমরা পরবর্তীতে করতে পারি। কিন্তু আপনি নামগুলো অবশ্যই। দিকে দেখেন, নূর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, এম এ রশিদ সাহেব, তারা বঙ্গবন্ধুর উপস্থিতিতে আব্দুল আমাদের কুদ্দুস মাখন, আব্দুল কুদ্দুস মাখন, আসম তারা রব। আসম রব, সব বড় বড় তারা ছাত্র নেতা, কিন্তু তারা জি। বাংলাদেশের রূপরেখা নির্ধারণে বঙ্গবন্ধুকে এবং অন্যান্য জাতীয় নেতাকে সহায়তা করছেন। তো সেই তুলনায় আমাদের ছাত্র রাজনীতি কতটা পিছিয়ে গেছে সেটা আমাদের মাথায় রাখতে হবে এই যে পরবর্তী 55 বছরে। এখন আমরা যদি সেই ইশতেহারটার দিকে একটু তাকাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ভাবি যে অনেক কিছু পরবর্তীতে হয়েছে। এবং আরেকটা জিনিস সাগর ভাই আপনি খেয়াল করবেন, যে আমাদের কেউ কেউ বলার চেষ্টা করে যে বঙ্গবন্ধু শেষ মুহূর্ত পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী তো চেয়েছেন, উনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। কিন্তু আপনি যদি 3রা মার্চ পল্টনের জনসভায় ঘোষিত ইশতেহারটির দিকে তাকান, তাহলে কিন্তু বিষয়টি আপনার কাছে ভিন্ন মনে হবে। এখানে 3টি বিষয় ছিল, আমি একটু উল্লেখ করতে চাই যারা শুনছেন অবশ্যই। তাদের জন্য। আমাদের সবসময় তো সবকিছু মনে রাখা সম্ভব হয় না। প্রথমত হচ্ছে যে ইশতেহারে বলা হয় যে আমাদের বাংলাদেশের আহ আগামী দিনগুলোতে 3টি লক্ষ্য অর্জন করতে হবে। আমি 3টি লক্ষ্য একটু পড়তে চাই, আমার কাছে মনে হয় এটি জরুরি। জি। জি। মতো স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে পৃথিবীর বুকে একটি বলিষ্ঠ বাঙালি জাতি সৃষ্টি ও বাঙালির ভাষা, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি বিকাশের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, স্বাধীন ও সার্বভৌমত্ব বাংলাদেশ গঠন করে অঞ্চলে অঞ্চলে ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য নিরসন কল্পে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করে কৃষক শ্রমিক রাজনীতি কায়েম করতে হবে। 3 নম্বর, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে ব্যক্তি, বাক ও সংবাদপত্রের স্বাধীনতা সহ নির্ভেজাল গণতন্ত্র কায়েম করতে হবে। এখন আমি যদি স্বাধীন ও তিন সার্বভৌম বাংলাদেশ, তার মানে স্বাধীনতা স্পষ্ট করে সার্বভৌম কিন্তু 3রা বলে মার্চে দেওয়া বলে হয়েছে, দেওয়া হচ্ছে। বলে দেওয়া হচ্ছে। এবং এই লক্ষ্য তিনটি, আমি 3টি জিনিস সেখানে চিহ্নিত করতে চাই। খুব, আমি যদি 3টি শব্দ নেই 3টি লক্ষ্য থেকে, প্রথমটি হচ্ছে বাঙালি, দ্বিতীয়টি হচ্ছে বৈষম্য, তৃতীয়টি হচ্ছে বাক। 3টি শুরু হচ্ছে ব দিয়ে। প্রথমটির দিকে যদি আপনি দেখেন, এখানে গুরুত্ব দেওয়া হয়েছে বাঙালি জাতি, বাঙালি ভাষা, বাঙালি সাহিত্য, কৃষ্টি এবং সংস্কৃতি নিয়ে। তার মানে হচ্ছে বাঙালি জাতিসত্তার যে নিদর্শন, আমাদের যে মৌলিকত্ব, পাকিস্তানের চাইতে বাঙালি জাতিসত্তার যে মৌলিকত্ব সেটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয়ত বৈষম্য নিয়ে কথা বলা হয়েছে, এবং এখানে যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে অঞ্চলে অঞ্চলে ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য দূর করতে হবে। এবং এটি কেন হয়েছে, যেহেতু পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিন্ন অঞ্চল হিসেবে বিবেচনা করা হতো, অঞ্চলে অঞ্চলে বৈষম্য করা হয়েছে, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য করা হয়েছে, পেশাজীবীদের মধ্যে বৈষম্য করা হয়েছে, একই পেশায় বাঙালি এবং পাকিস্তানিদের মধ্যে বৈষম্য করা হয়েছে। সুতরাং লক্ষ্যের মধ্যে ইশতেহারে পরিষ্কারভাবে বলা হয়েছে অঞ্চলে অঞ্চলে এবং ব্যক্তিতে ব্যক্তিতে যে বৈষম্য আছে সেটাই স্বাধীন বাংলাদেশে নিরসন করা হবে। স্বাধীন বাংলাদেশে বলা হয়েছে, বলা হয়নি যে পাকিস্তানে নিরসন করা হবে, বলা হয়েছে বাংলাদেশে নিরসন করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি। এই সমাজ অর্থনীতির ক্ষেত্রে সমাজতান্ত্রিক অর্থনীতির কথা কেন বলা হয়েছে, কারণ আমরা দেখেছি পাকিস্তান আমলে একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর হাতে বেশিরভাগ অর্থ সম্পদ চলে গিয়েছে, এবং সাধারণ মানুষের কাছে কাজ করতো সাধারণ মানুষ, কিন্তু অর্থের সঞ্চালন হতে হচ্ছে ধনীদের মধ্যে, বণিকদের মধ্যে, যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করেন তাদের হাতে। সুতরাং সমাজতান্ত্রিক অর্থনীতি ছাড়া সকল মানুষের কাছে সুষ্ঠু সম্পদ বন্টনের কোনো উপায় ছিল না বলে দ্বিতীয় লক্ষ্যটি নির্ধারণ করা হয়। তৃতীয় লক্ষ্যটি যদি আমরা দেখি, যেটি বাক স্বাধীনতা, সেখানে ব্যক্তি, বাক এবং সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে। তার মানে হচ্ছে 55 বছর আগেও, দুঃখের ব্যাপার হচ্ছে আজকে 55 বছর পরেও আমরা স্বাধীনতার, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে চিন্তিত। আমরা 55 বছর আগে যখন পাকিস্তান ছিলাম তখন আমরা সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে চিন্তিত ছিলাম।
এখানে ব্যক্তির বাক স্বাধীনতা নিয়ে কথা কথা বলা হয়েছে, কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শব্দচয়নটি এখানে করা হয়েছে যে নির্ভেজাল গণতন্ত্র কায়েম করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্র কিন্তু আছে, গণতন্ত্র আমরা দেখে যাচ্ছি। এমনকি আমরা যদি খুব খোলা চোখে দেখতে চাই, বাংলাদেশে তো গত 20-25 বছর ধরে 3-4 বছর ছাড়া বেশিরভাগ সময় গণতন্ত্র ছিল, কিন্তু সেটি কি নির্ভেজাল গণতন্ত্র ছিল? এবং এই ক্ষেত্রে যদি আমাকে একটু আপনি বলার সুযোগ দেন, আমি একটু আগে যেতে চাই। কারণ 3রা মার্চে কেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের ছাত্র নেতারা একটি নির্ভেজাল গণতন্ত্র চাইলেন? কেননা 1969 সালে যখন গণ অভ্যুত্থানের মুখে আইয়ুব খানের পতন হলো এবং তিনি ইয়াহিয়া খানকে ক্ষমতা হস্তান্তর করলেন, কবে করলেন? 25শে মার্চ 1969, যার ঠিক 2 বছর পরে আমাদের এখানে গণহত্যা চালানো হলো। গণহত্যা। 1970 সালের ডিসেম্বরে নির্বাচন হলো পুরো পাকিস্তানে। এখন আপনি যদি দেখেন সাগর ভাই, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ 170টি আসনে প্রার্থী দিল। তার মধ্যে 8টি শুধুমাত্র পশ্চিম পাকিস্তানে, 162টি হচ্ছে পূর্ব পাকিস্তানে। অন্যদিকে পাকিস্তানের দ্বিতীয় জনপ্রিয় রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি, তারা প্রার্থিতা দিল সম্ভবত শুধুমাত্র 120টি আসনে, এবং তার কোনোটি পূর্ব পাকিস্তানের নয়। এখন আপনি দেখেন আসলে যে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হবে, এটি তো বহু আগেই নির্ধারিত। কারণ যদি সেই নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি জিততো এবং তারা ক্ষমতা গ্রহণ করত, তাহলে তাদের পূর্ব পাকিস্তানে কোনো প্রতিনিধিত্ব থাকতো না। আবার যদি আওয়ামী লীগকে তাদের নির্বাচনের ফল অনুযায়ী ক্ষমতা গঠন করতে দেওয়া হতো, সরকার গঠন করতে দেওয়া হতো, তাহলে আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে কোনো আসন, 8টি আসন, একটিতেও তারা জিততে পারেনি। তার মানে পশ্চিম পাকিস্তানে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকতে পারতো না। একটি দেশের দুটি অংশ, যে সরকারি গঠন করুক, তাদের অন্য অংশে কোনো প্রতিনিধিত্ব নেই। তার মানে হচ্ছে বহু আগে থেকেই তারা, পাকিস্তানিরা এবং বাংলাদেশিরা জানে যে বাংলাদেশ রাষ্ট্রটি গঠন হতে যাচ্ছে। এটি অ্যাভয়েড করার কোনো উপায় ছিল না, এবং সেখান থেকে আমার ধারণা নির্ভেজাল গণতন্ত্রের কথাটি বলা হয়েছে। এখন এই ইশতেহারে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে শুধুমাত্র তারা লক্ষ্য নির্ধারণ করেই থেমে থাকেনি। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য কর্মপন্থা এবং প্রতিধারা দেওয়া হয়েছে, সেগুলো আমি পড়তে চাই না। কিন্তু কর্মপন্থায় কয়েকটি কথা বলা হয়েছে, তার মধ্যে কিছু জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমি মনে করি যেগুলো আলোচনার দাবিদার। একটি হচ্ছে বলা হয়েছে যে কর্মপন্থার ক্ষেত্রে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে কৃষক, শ্রমিক এবং মুক্তি বাহিনীর। বলা হয়েছে মুক্তি বাহিনী গঠন করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে শহরাঞ্চলে যেখানে শ্রমিকদের বেশি আধিক্য, কারখানার আধিক্য, সেখানে শ্রমিকদের নেতৃত্বে, এবং গ্রামাঞ্চলে কৃষকদের নেতৃত্বে মুক্তি বাহিনী গঠন করতে হবে। এটা 3রা মার্চ বলা হচ্ছে 1971 সালে, স্বাধীনতার অনেক আগে। তখন আমরা পাকিস্তানের, এবং একটি রাষ্ট্রে বিপ্লবী গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে যতটুকু বিপ্লবী হওয়া যায়, এই ইশতেহারে আপনি তার সবগুলো লক্ষণই দেখবেন। কারণ এর বেশি করতে গেলে আবার এরা সবাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ চলে আসে, রাষ্ট্রদ্রোহিতা হয়ে যেত, চলে আসে, এবং তখন আপনি আর এই আন্দোলনটাকে সামনে নিয়ে যেতে পারতেন না। কিন্তু যতটুকু নিয়মতন্ত্রের মধ্যে থেকে স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে বলা যায়, সেটি তারা বলে দিয়েছেন। তারা বলেছেন মুক্তিবাহিনী গঠন করতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়, সেটি হচ্ছে এই কর্মপন্থার 4র্থ পয়েন্টটি, যেখানে বলা হয়েছে হিন্দু, মুসলমান ও বাঙালি অবাঙালি সাম্প্রদায়িক মনোভাব পরিহার এবং সম্প্রীতি বজায় রাখতে হবে। অর্থাৎ এই যে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে আসছি, তখন থেকে আমরা চিন্তা করছিলাম যে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে বাংলাদেশে, সকল মানুষ তাদের মধ্যে সম্প্রীতি বজায় রাখবে, যে কোনো ধরনের বিভাজন তারা পরিহার করবে। অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের সূত্রপাত হয়েছে একটি ধর্মনিরপেক্ষ, সকল ধর্মের প্রতি সম্মান, বন্ধুত্বের ভিত্তিতে। এটি ভুলে গেলে চলবে না। এটি আজকে 2026 সালের 3রা মার্চে এসে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, যে বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তিটা শুরু হয়েছে সকল ধর্ম, সকল মানুষ, সকল বৈষম্যকে এড়িয়ে নতুন করে সূত্রপাত করার জন্য। এখন এই কর্মপন্থাগুলো থেকে যদি আপনি দেখেন, এগুলোকে বাস্তবায়ন করার জন্য তো কিছু নির্দিষ্ট গতি প্রকৃতি লাগে। সেটির জন্য 9টি ধারায় আন্দোলনের ধারা ঘোষণা করা হলো। সেখানেও আমার কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস মনে হয়েছে। প্রথমত, সেই 3রা মার্চ 1971 বলা হলো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই এই কবিতা, এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হবে। তার মানে এটা অনেক আগেই নির্ধারণ করা হয়ে তার গেছে। মানে আমরা কিন্তু একটা স্বাধীন একটা দেশের দিকে কিন্তু এগোচ্ছি। আমরা ইতিমধ্যে নতুন জাতীয় সঙ্গীত নির্ধারণ করে ফেলেছি।
এবং সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে নতুন রাষ্ট্রটি হবে বৈজ্ঞানিক এবং গণমুখী দৃষ্টিভঙ্গি সম্পন্ন, যেটি পাকিস্তান থেকে মৌলিকভাবে ভিন্ন। আমরা দেখেছি পাকিস্তানে উগ্রবাদ এবং সামরিক শাসনকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু নতুন বাংলাদেশ যেটি গঠন করতে চেয়েছিলেন আমাদের তৎকালীন নেতারা, তারা চেয়েছিলেন একটি বৈজ্ঞানিক এবং গণমুখী দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে থাকবে। এবং আপনি সেখানে দেখবেন সেখানে বঙ্গবন্ধু বাংলাদেশের পতাকা উত্তোলনের কথা বলেছেন, ছাত্রনেতারা বলেছেন, বঙ্গবন্ধু স্পষ্টভাবে বলেছেন আজ থেকে পাকিস্তানকে সকল খাজনা কর দেওয়া বন্ধ করতে হবে। অসহযোগ আন্দোলনের ডাক দিলেন সেদিন। অসহযোগ আন্দোলনের ডাক কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। ইতিমধ্যে আমরা বলেছি যে না, তাদের তাদের পাকিস্তানের সেনাবাহিনীতে যে কোনো অবাঙ্গালি মিলিটারি কে বিদেশি এবং হামলাকারী শক্তি হিসেবে গণ্য করা হবে, বাঙালিদের কিন্তু নয়। তার মানে আমরা তখনও জায়গা রেখেছি যে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে যেসব বাঙালি সৈন্য বা অফিসার আছেন তারা আমাদের সাথে আসতে পারবেন, কিন্তু বাকিদেরকে বিদেশি শক্তি হিসেবে গণ্য করা হবে। আপনি পাকিস্তান রাষ্ট্রের ভিতরে থেকে ৩রা মার্চ ১৯৭১ পল্টন ময়দানের জনসভায় দেশি বিদেশি সাংবাদিকদের সামনে বলছেন যে পাকিস্তানি অবাঙ্গালি মিলিটারি সদস্যরা হচ্ছে বিদেশি শক্তি। এর চাইতে পরিষ্কার দিক নির্দেশনা স্বাধীনতার জন্য আর কি থাকতে পারে? আমার মনে হয় এটি যদি আমরা মূলত সারসংক্ষেপ করি, এটি হচ্ছে আমাদের ইশতেহারের মূল বক্তব্য, এরপর আমরা আলোচনা করতে পারি। এবং সেদিন বোধহয় আরো কিছু ঘটনা ঘটেছিল, বা বঙ্গবন্ধু আহ তো অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, এবং ছাত্র নেতারা, আপনি যে ছাত্র নেতাদের ভূমিকা খুব গুরুত্ব সহকারে উল্লেখ করলেন, তারা আবার সেদিন কিন্তু একটা বোধহয় শপথ নিয়েছিলেন যে একটা মুক্তি সংগ্রামের মাধ্যমে, মানে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার শপথ নিয়েছিলেন। শপথ নিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন। এমনকি আপনি এই স্লোগান গুলো দেখুন, তারা কিন্তু জাতীয়ভাবে মানে তখন সেদিনই ছাত্র নেতাদের উপস্থিতিতে তারা ঘোষণা করেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখনও তো আর এভাবে তাকে বিবেচনা করা হতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন, সেটি নির্ধারণ করা হয় সেদিনই। সাথে সাথে আরো বলা হয় যে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে কিছু স্লোগান ব্যবহার করা হবে, যেমন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দীর্ঘজীবী হোক, কিংবা স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন করো, স্বাধীন বাংলার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, গ্রামে গ্রামে দুর্গ করো, মুক্তিবাহিনী গঠন করো। এগুলো কিন্তু এই যে স্লোগান গুলো, এগুলো ধারাবাহিকতাতেই আমরা ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণটি দেখতে পাই। এবং বঙ্গবন্ধু সম্ভবত সেদিনকার যে পল্টনের যে জনসভার ভাষণটি তিনি দিয়েছেন, সেই ভাষণটিতে পরবর্তীতে ৭ই মার্চের ভাষণে অনেকগুলো কথাবার্তা সেগুলো সংযোজিত হয়েছে, কিন্তু সেদিনের ভাষণেও তার অনেকগুলো বিষয়, যেমন আমি যদি নাও থাকি, বা এই যে আন্দোলন চালিয়ে যেতে হবে, এই জি, কথাবার্তাগুলো কিন্তু তিনি সেদিনই ৩রা মার্চের জনসভায় দিয়ে ফেলেছিলেন। জি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা মনে করি আমি যদি থাকবার নাও পারি, যেটি উনি ৭ই মার্চের তার ঐতিহাসিক ভাষণে ব্যবহার করেছিলেন, সেটি কিন্তু তিনি আগেই ৩রা মার্চে বলে দিয়েছেন ইতিমধ্যে কি কি করতে হবে, কারা নেতৃত্ব দিবে, কিভাবে আন্দোলনটা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, সেগুলোর দিক নির্দেশনা আমরা ৩রা মার্চেই পেয়ে যাই। সুতরাং আমার কাছে মনে হয়, আমি আপনাকে আসলে সবাই ধন্যবাদ জানাতে চাই, আমার মনে হয় ৩রা মার্চের যে গুরুত্ব সেটি আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারিনি আর কি। আমাদের ৭ই মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে অবশ্যই। করি, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনী ধরে নিয়ে গেল, এবং ২৫শে মার্চের রাত, ২৬শে মার্চ, ৭ই মার্চ সবসময় আমাদের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত থাকবে। কিন্তু এত বড় আন্দোলন, এত বড় ঘোষণা হঠাৎ করে তো আসতে পারে না, যেই কারণে আমি আবার ১৯৬৯-এর নির্বাচনের দিকে, সেই সময় সরকার পরিবর্তন এবং ৭৯-এর নির্বাচনের ফলাফল, এমনকি আপনি জানেন যে ৩রা মার্চও বঙ্গবন্ধু ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল পাকিস্তানের আহ্বান যে আমরা বসে আলোচনা করি এবং একটু সমাধানের দিকে যাই অল পার্লামেন্টারি রাজনৈতিক দলগুলোকে নিয়ে। বঙ্গবন্ধু বলেছেন তিনি সেটি করবেন না। উনি ৩রা মার্চে তিনি যাতে ইশতেহারের এই ঘোষণায় পটনে যেতে না পারেন, তারা কিন্তু তাকে প্রলুব্ধ করছিল ওই সময়, তিনি সেটি কিন্তু প্রত্যাখ্যান করেছেন, তিনি সেখানে যান নাই। তো এগুলো প্রতিটাই তো একটা ধারাবাহিক ঘটনার মাধ্যমে এসছে, এবং এই এবং ইশতেহার সেদিন এবং সেদিন তিনি একথাও বলেছিলেন যে আমাদের শাসনতন্ত্র আমরাই রচনা করব। করবো। জি, এটি তিনি বলেছেন, এবং এটি তিনি বলার অধিকার রাখেন। আমরা যদি নির্বাচনের ফল দেখি, তিনি তো আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার কথা, এবং তাকে তো সেটি হতে দেওয়া হয়নি। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি হবার কথা কি শুধুমাত্র বাঙালিদের স্বাধিকার রক্ষার জন্য, তা তো নয়, পাকিস্তানকে একটি গ্রহণযোগ্য রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের মানচিত্রে দাঁড় করা। এটি আমরা মনে রাখার চেষ্টা করি না যে ১৯৪৭ সালে দেশ ভাগের পরে বঙ্গবন্ধু প্রতিটা আন্দোলনেই কিন্তু সক্রিয় ভূমিকা রেখেছেন।
এবং তিনি যে প্রথম দিন থেকে 1947 সাল থেকে পাকিস্তানের বিরুদ্ধে ছিলেন এমন তো নয়। একটা নতুন রাষ্ট্র হওয়ার পরে সে রাষ্ট্রের প্রতিও তো কিছু দায়বদ্ধতা থাকে। পাকিস্তান যে একটি উগ্র ধর্মীয় সেনাবাহিনী কেন্দ্রিক রাষ্ট্র হিসাবে আবির্ভূত হবে সেটি বুঝতে তো আমাদের কিছুদিন সময় লেগেছে। তো উনি তো চেষ্টা করেছেন যে যেই কারণে পাকিস্তান রাষ্ট্রটি গঠিত হয়েছিল সেটিও যাতে বাস্তবায়িত হতে পারে, সেটাই সবাই চেষ্টা করেছেন প্রথম দিকে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাসানী সাহেব সবাই চেষ্টা করেছেন, কিন্তু যখন বোঝা গেল এটি আর সম্ভব হচ্ছে না, যে কারণে আমি লক্ষ্যের তৃতীয় পয়েন্টটিতে গুরুত্ব দিতে চাই, অঞ্চলে অঞ্চলে এবং ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য। সেটি যখন দেখা গেল আর কোনোভাবেই পাকিস্তানের ভিতরে থেকে করা সম্ভব হচ্ছে না, বৈষম্য দূরীকরণ করা সম্ভব হচ্ছে না, তখনই আলটিমেটলি সেই ৩রা মার্চের 19৭১ সালের ঘোষণায় বলতে হলো যে আমাদের এগুলো করতে হবে। আমাদের নিজেদের রাষ্ট্র গঠন, নিজেদের শাসনতন্ত্র, নিজেদের নিরাপত্তা বাহিনী গঠন করা, নিজেদের জাতীয় সঙ্গীত, নিজেদের জাতীয় পতাকা, নিজেদের অর্থনীতি যেটি সমাজতান্ত্রিক অর্থনীতি এবং নির্ভেজাল গণতন্ত্র। আমরা অনেক সময় একটি জিনিস ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি যে সম্ভবত বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ গণতন্ত্রের বিপক্ষে ছিলেন, কিন্তু তিনি বারবার সমাজতান্ত্রিক গণতন্ত্রের কথা বলেছেন এবং 19৭১ সালের পরিস্থিতিতে এবং প্রেক্ষাপটে সমাজতান্ত্রিক গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এমনকি বাংলাদেশ স্বাধীন হবার পরেও আপনি দেখবেন 19৭৩ সালে উনি অত্যন্ত হতাশ ছিলেন যে যেই কারণে বাংলাদেশ আমরা গঠন করলাম, ব্যক্তি শাসন থেকে কিছু ব্যক্তির কাছ থেকে সমস্ত অর্থ নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি সুষম বন্টন সেটি হচ্ছিল না। এবং বাকশালের যে গঠনতন্ত্র সেটাও কিন্তু সেখান থেকে আসা। আমরা মনে করি যে বাকশাল হচ্ছে একটি সর্বদলীয় গঠনের উদ্দেশ্য, তা তো নয়। বাকশাল তো পরিষ্কার ভাবে বলা হয়েছিল যে আমরা 5 বছর দেখবো বাকশাল কিভাবে চলে, তারপরে যদি মনে হয় যে সেটি বাংলাদেশের সাধারণ কৃষক শ্রমিকদের উপকারে আসছে তাহলে এটি থাকবে, নাহলে থাকবে না। এবং বঙ্গবন্ধুর কিন্তু কোনো দরকার ছিল না, উনি কিন্তু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন, আওয়ামী লীগকে দিয়ে তিনি শাসন জারি রাখতে পারতেন, কিন্তু সেটি না করে তিনি বাংলাদেশের মানুষের স্বার্থে বাকশালের কথা বলেছিলেন। কেননা সেটির জন্য আমাদেরকে আবার 1971 ফিরে যেতে হবে, যে আমাদের রাষ্ট্র গঠনের মূল লক্ষ্য তো হচ্ছে সার্বভৌমত্ব, স্বাধীনতা, মানুষের অধিকার রক্ষা, একটি নির্ভেজাল গণতন্ত্র, সমাজতান্ত্রিক অর্থনীতি। এবং এই যে বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই লক্ষ্য থেকে, সেই আদর্শ থেকে আমরা ক্রমান্বয়ে অনেক দূরে সরে গেছি। এবং 2026 সালের মার্চ মাসে এসে দাঁড়িয়ে আমাদেরকে আবার নতুন করে 1971-এর কাছেই আসলে ফিরে যেতে হচ্ছে। 71-এর মার্চের কাছে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে এবং আমরা আসলে সেদিকেই ফিরে যাব। ডক্টর শামীম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এত চমৎকার ভাবে 1971 মার্চ সেই দিনের ঘটনা প্রবাহ ব্যাখ্যা করছিলেন যে আমি আসলে আর কি বলবো, আমি খুব মন্ত্রমুগ্ধের মতো হয়ে শুনছিলাম আসলে। দর্শক, আমরা পুরো মার্চ মাস ধরে এই ধরনের আলোচনা করব, আমরা আবারও কথা বলবো। আবার আমরা ডক্টর শামীমের সঙ্গে অন্য কোনো দিনের ঘটনা প্রবাহ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ডক্টর শামীম, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ সাগর ভাই।